ক্লাস 7 তো হয়ে গেল, তাই তো? ক্লাস 8-এ উঠে বললি তোরা? হ্যাঁ। হুম। এবার পড়াশোনার চাপ একটু বাড়বে, কারণ ক্লাস 7-এর যে সিলেবাস তার থেকে 8-এর সিলেবাস কিছুটা বাড়বে। আজকে আমরা শুরু করছি অঙ্ক ক্লাস দিয়ে। অঙ্ক খাতা বই সবাই বের করে নে, আর যারা অনলাইনে করছো তারাও খাতা পেন বের করে রেডি করে রাখো। আচ্ছা, তোরা ক্রিকেট খেলা বা এসব খেলাধুলা তো দেখিস, হ্যাঁ? তো সেখানে তোরা দেখে থাকবি যে স্ট্যাটিস্টিক্স এর ইম্পর্টেন্স, যে দেখাচ্ছে দেখ বিরাট কোহলি যে ব্যাট করছে, তো দেখা যাচ্ছে 1 ওভার কি 2 ওভার ব্যাট করলো, তার রান কতটা করলো সেটা দেখে নিল, তারপর কি করলো, সে পুরো যদি ম্যাচ খেলে কতটা রান করলো দেখিয়ে দিল। বা ইন্ডিয়ান টিমের ব্যাটসম্যানরা এইভাবে খেলছে, আর তার ফলে কি হচ্ছে দেখাচ্ছে যে 50 ওভার্স ব্যাট করলে তার রান এত দূর যেতে পারে। এই যে এগুলো ক্যালকুলেশন কোথা থেকে আসছে, এগুলোকে বলা হচ্ছে স্ট্যাটিস্টিক্সে। সো এটা আমাদের পাইচার্ট বলে বা পাইচিত্র বলে একটা চ্যাপ্টার তোদেরকে করতে হবে। এবং এই পাইচিত্রতে কি হয় জানিস তো, একটা বৃত্ত নেওয়া হয়। তোরা জানিস একটা বৃত্ত সবসময় কি রিপ্রেজেন্ট করে, কি প্রদর্শন করে, সম্পূর্ণ অংশটাকে প্রদর্শন করে, ঠিক? তো সেই বৃত্তটা যদি সম্পূর্ণ অংশটাকে প্রদর্শন করে, তাহলে এক একটা পার্ট, যেমন দেখো তোমরা এখানে পাই চার্ট একটা দেখাই কিরকম দেখতে হয়। এই যে এখানে দেখ একটা বৃত্তকলা রয়েছে, দেখতে পেয়েছিস? তাহলে এই বৃত্তকলাটা কি হচ্ছে, পুরো 100% বোঝাচ্ছে, ঠিক? এইবার তার মধ্যে দেখ কেউ কেউ আধুনিক সঙ্গীত পছন্দ করে, কেউ কেউ রবীন্দ্রসঙ্গীত পছন্দ করে, আবার কেউ কেউ লোকসঙ্গীত পছন্দ করে। তাহলে দেখ বিভিন্ন মানুষের পছন্দ বিভিন্ন রকম। তোকে যদি ডাইরেক্ট দিয়ে দিত যে আধুনিক সঙ্গীত 40%, রবীন্দ্রসঙ্গীত 30%, দেখ মানুষ ডাইরেক্ট লেখাকে বুঝতে একটুখানি লেট হয়, মানুষের ক্ষেত্রে এটা লেট হয়। কিন্তু যদি আমরা সেটা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিয়ে দিই, লাইক এখানে দেখ যেমন একটা ছবি দিয়ে দিচ্ছি, দেখ তুই দেখেই বুঝতে পারছিস যে কোনটা বেশি আছে কোনটা কম আছে, কতটা বেশি আছে কতটা কম আছে, সব দেখ। এই যে বৃত্ত কলাটা নেওয়া হয়েছে, এইটুকু অংশটা কি বলছে, আধুনিক সঙ্গীত পছন্দ করে। তার মানে এই অংশটা আমাদের দেখে বোঝা যাচ্ছে যে পাই চার্ট মানে হচ্ছে সম্পূর্ণ অংশ। পাই চার্ট কেন ইউজ করি আমরা? সম্পূর্ণ অংশটাকে বোঝানোর জন্য পাই চার্ট ইউজ হয়। যে বিভিন্ন রকমের দেখ গান, কে কোন গান শুনতে পছন্দ করে, সেই অনুযায়ী আমাদের কি হয়, একটা সম্পূর্ণ অংশ নিয়ে নিলাম যে টোটাল শ্রোতার সংখ্যা কতজন আছে। যেমন পার্সেন্টেজ বা শতকরা চ্যাপ্টার আগের দিন আগের ক্লাসেই তোরা করেছিস, 100% মানে কি পুরোটা হয়, ঠিক কি না? তেমনি এখানে পাই চার্ট পুরোটা মানে কত, বল বৃত্তের ভেতরে কত ডিগ্রি কোণ থাকে, 360 ডিগ্রি। এই 360 ডিগ্রি মানে হচ্ছে সম্পূর্ণ বৃত্তকলাটা। এইবার তোকে কখনো পার্সেন্টেজে দিয়ে দেবে, কখনো সংখ্যায় দিয়ে দেবে, যাই দিয়ে দিক, এটা মাথায় রাখবি। টোটাল মানে এখানে আমরা কত ধরবো, 360 ডিগ্রি হয়েছে। টোটালটা কত ধরবো, 360 ডিগ্রি। ধর দিয়ে দিল, তোদের এখান থেকেই বলছি, ধর তোর কাছে পেন আছে 5টা, ওর কাছে পেন আছে 6টা, ওর কাছে পেন আছে 9টা, ঠিক আছে, আর একজনের কাছে আছে 10টা। একে দিয়ে যদি আমি পাইচা টাকতে যাই কি করব, সবার প্রথম আমি টোটাল করব। টোটাল কি করব, টোটাল 5 আর 6 11 আর 9 20 আর 10 30। এই যে 30টা পেন রইলো, তাহলে আমি যদি একটা বৃত্ত আঁকি, এই পুরো 30টা পেন মানে সম্পূর্ণ বৃত্তটাকে বোঝাবে। তার মধ্যে এই যে 5টা পেন আছে, এটা কতটা কোণ উৎপন্ন করবে সেইটা আঁকা আমরা আজকে শিখবো এই পাই চার্ট। এবং পাই চার্ট তোদেরকে আঁকতেও হবে, ঠিক আছে? ওকে, কারো কোথাও অসুবিধা আছে? নেই, চলো একদম ফুল উদ্যমের সাথে এবার ক্লাসটা চলতে থাকবে, চলো। তাহলে পাই চার্ট কেন করব, কি জন্য করব, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এবার চলে এসো পাই চার্টের প্রথম সমস্যা। গত বছরের এপ্রিল মাসে রোহিতদের স্কুলে 23 দিনের পঠন পাঠন হয়েছিল।
ভালো করে দেখবি এখানে যে জিনিসটা আমি বলতে চাইছি, যে টোটাল কত 23 দিনের পঠন পাঠন হয়েছিল। কতদিন পড়াশোনা হয়েছে? 23 দিন পড়াশোনা হয়েছে, কি ঠিক তো? এবার বলেছে দেখ ওই 23 দিনে তাদের শ্রেণীতে উপস্থিত সংখ্যা সেগুলো দিয়ে দিয়েছে। তাহলে এবার আমরা কি করতে হবে, এটাকে দিয়ে কি করতে বলেছে, আমি একটি কাঁচা তথ্যটি ট্যালি মার্ক দিয়ে সাজিয়ে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি। এবার পরিসংখ্যা বিভাজন যে তালিকা, সেটা তোর আগের ক্লাসে শিখেছিস, যাকে বলা হয় পরিসংখ্যা বের করা। পরিসংখ্যা মানে কি, এরকম 15 জন এসছে, এরকম উপস্থিত দিন সংখ্যা কতগুলো। আগের ক্লাসে করেছিস না করিসনি? করেছিস। তাহলে আমাদের ট্যালি মার্ক দিয়ে একটা পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করতে হবে। সেই তালিকা থেকে স্তম্ভ চিত্র তৈরি করি। স্তম্ভ চিত্র মানে কি, দেখ তোরা পাই চার্ট যেটা বলছি গোল আকারে আঁকতে হবে, এটা একটা রিভিশন বলতে পারিস, আগের ক্লাসেই তোরা স্তম্ভ চিত্র করেছিস। এই দেখ এটা একটা স্তম্ভ চিত্র। এটা যে আড়াআড়ি হতে হবে এমন না, এটা উলম্ব ভাবেও কিন্তু হতে পারে। আগের ক্লাসেই তোরা করেছিস, যেরকম লম্বালম্বি কি হচ্ছে, এরকম স্তম্ভ যাচ্ছে, এবং একে কি বলা হয়, স্তম্ভ চিত্র। বোঝা গেছে? তাহলে সবার প্রথম তোরা যেটা করবি, আগে একটা ট্যালি মার্ক আঁকার চেষ্টা করবি। তাহলে ট্যালি মার্কটা আঁকার চেষ্টা কর, সবাই খাতা পেন নিয়ে রেডি হও। চলো সবাই স্কেল পেন্সিল নিয়ে রেডি হও। এই যে ছকটা বানাবো আমরা, কি কালার ফুটবে, এই কালারটাই ফুটবে। এখন 3টে কলাম করবি, একটা কলাম, দুটো কলাম, 3টে কলাম, ঠিক আছে? টান সবাই টান। দিয়ে প্রথম অংশে কি লিখবি, উপস্থিত ছাত্র সংখ্যা। উপস্থিত ছাত্র সংখ্যা, উপস্থিত ছাত্রছাত্রী সংখ্যা লিখ। উপস্থিত ছাত্রছাত্রী সংখ্যা। চলো সবার প্রথম আমরা কি করব, উপস্থিত ছাত্রছাত্রী সংখ্যা। বলো হয়েছে না হয়নি? উপস্থিত ছাত্রছাত্রী সংখ্যা। তারপর কি করব, ট্যালি মার্ক। এই সবাই বুঝতে পারছিস তো? ট্যালি মার্ক টেনে নাও সবাই। উপস্থিত ছাত্রছাত্রী সংখ্যা, ট্যালি মার্ক। দেখতে পাচ্ছিস, উপস্থিত ছাত্রছাত্রী সংখ্যা, ট্যালি মার্ক। ট্যালি মার্ক কিভাবে টানে, একটা দুটো তিনটে চারটে করে টেনে নেয়, তাই তো? আর এখানে আর একটা কি করবো, পরিসংখ্যা। দেখ পরিসংখ্যা। এইবার উপস্থিত ছাত্রছাত্রী সংখ্যা, দেখ যদি দেখিস তোরা, সবার প্রথম আমরা সব থেকে ছোট সংখ্যা কি আছে, 15। 15 জন এসছে, এরকম কাউন্ট কর দেখি। 15 জন, এখানে আমি রাফ করছি, এটা 15 জন। এই যে 15 জন উপস্থিত আছে, এরকম কতগুলো আছে দেখ, একটা আছে, একটা ট্যালি মার্ক টেনে দিলাম। এরকম করেই করবি। আর আছে দেখ তো, 15 আর আছে, নেই। তাহলে 15-র সংখ্যা কটা হবে, একটা। বোঝা গেছে না যায়নি? 15 থেকে বড় সংখ্যা কি আছে, আচ্ছা সব থেকে ছোট 5 ছিল। চল এখন আমরা তো রাফ করছি, 5। 5 কতগুলো আছে, একটাই আছে, ঠিক আছে। 5 আর 15-র হিসাব হয়ে গেল। তার থেকে বড় সংখ্যা কি আছে, তার থেকে বড়, দেখ এখানে দেখেছিস কেন আমাদের এইভাবে পরিসংখ্যা বিভাজন ছকটা করতে হয়। দেখ এখান থেকে আমাদের ডেটা গুলো পড়তে অসুবিধা হচ্ছে, তাই না? কিন্তু যদি একটা ছকে ফেলে দিই, দেখ কত সুন্দর পড়া যাচ্ছে। এই জন্যই আমাদের এই চ্যাপ্টারটা। সো দেখো আমি এখন রাফ করছি, যখন রাফে আমরা কি করে নেব, একটা, হ্যাঁ, আর কত আছে, 38। চলো, বা আমরা এখানে রাফ যখন করছি না, আমরা যে কোনো র্যান্ডম ভ্যালুও নিতে পারি, কারণ এটা রাফ করছি, এটা আমরা ফেয়ার একবার তুলবো নেক্সট পেজে। সো এখানে কত আছে, দেখো দেখো 38 রয়েছে। 38 কতগুলো রয়েছে, একটাই আছে।
তাহলে 38 কতগুলো আছে? একটা। 38 আছে একটা। চলো এরপর কি আছে? 38-এর পর আছে দেখো 43, 42। বল 42 কটা আছে বল। ট্যালি মার্ক টানার সময় জানিস তো যেগুলো হয়ে যায় সেগুলোর নিয়ম হচ্ছে তোর কেটে দেওয়া। লাইক এখানে ধর আমার এটা হয়ে গেছে, এটা আমি কেটে দিলাম। 5 হয়ে গেছে কেটে দিলাম, 38 হয়ে গেছে কেটে দিলাম। 42 যেটা আছে, 42 কোথায় আছে? একদম 42 কেটে দিলাম। যতগুলো হয়ে যাবে ততগুলোকে কি করতে হবে আমাদের? কেটে দিতে হবে। 42 কেটে দিলাম। তারপর কথা দেখ 43 আছে। 43 একটা আছে, আর আছে দুটো। 43, চলো 43 খোঁজা যাক। 43 এই যে এখানে একটা আছে, আর এইখানে একটা আছে। 43 কতগুলো আছে? 1 2 3 4। আর কি আমাদের বাকি রইল? 47 আছে দেখো। 47 একটা। আর একটা কোথায়? এখানে একটা আছে। আর কোথায়? এই দেখো 47, আবার একটা দাড়ি টানবো। 47, আবার একটা দাড়ি টানবো। আর একটা 47 দেখো এখানে রয়েছে, তাহলে 47 আবার একটা দাড়ি টেনে দিই। আর 47 এখানে আর একটা আছে। তাহলে কটা হলো 47? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। ঠিক আছে? ওই জন্যে যেহেতু ডেটা গুলিয়ে যায়, একটা করে কাটবি অথবা একটা দেখবি এরকম লাইন দিয়ে এগোবি এবং একটা করে ট্যালি মার্ক টানবি। ট্যালি টানাটা ওই জন্যই করা হয় যাতে করে ভুল না হয়। এবার ধর এখন এরকম ছোট দিয়েছে, তোকে ধর 10টা 15টা পেজের কোনো ডেটা তোকে পড়তে দিল, তখন তো এবার তোদের পক্ষে অসুবিধা যে আমি অতগুলো। এবার ধর তোর এরকম একটা গন্ডগোল হয়ে গেল, তোকে আবার 10টা পেজ পর্যন্ত করতে। ওই জন্য ট্যালি টানার ক্ষেত্রে প্রথম দিকে করাটা কি খুব ইম্পর্টেন্ট। বোঝা গেছে না যায়নি? ক্লিয়ার হয়েছে? ওকে, 47 গেল। নেক্সট কি আছে? 51। 51 কতগুলো আছে দেখো। আমি কি বলেছি? একটা করে ট্যালি টানবি। 51 একটা। তারপর দেখো এখানে একটা 51 দুটো, এখানে একটা 51 তিনটে, এখানে একটা 51 চারটে, এখানে একটা 51 পাঁচটা, এখানে একটা 51 ছটা, এখানে একটা, এখানে একটা। তাহলে কতগুলো পেলাম? 8টা। তাহলে 15 আছে একটা, 5 একটা, 15 5 38 একটা করে। 15 5 আর 38, এগুলো কতগুলো করে রয়েছে? একটা করে রয়েছে। ঠিক ঠিক। তাহলে একটা করে এঁকে দাও। কারো কোথাও অসুবিধা? এরপর 42 আছে একটা, 43 আছে চারটে, 42 একটা, 43 চারটে, তারপর 47 কটা ছিল? 47, 47 আছে ছটা, 51 আছে 8টা, তাই তো? তাহলে এখানে কি করব আমরা? একটা, এখানে চারটে, এখানে ছটা, এখানে নোট ডাউন করে নাও। এইবার দেখ যদি ভালো করে দেখিস তোরা, উপস্থিত ছাত্রছাত্রী সংখ্যা আর ইয়ে নিয়ে আমাদের একটা কি করতে হবে? ট্যালি মার্ক আঁকতে হবে। তো দেখ এই ট্যালি মার্ক বলছি কি বলে, স্তম্ভচিত্র আঁকতে হবে। তো স্তম্ভচিত্র আঁকার জন্য দেখ এটা একটা গ্রাফ। তো গ্রাফে কি লাগে? একটা এক্স অক্ষ লাগে, একটা ওয়াই অক্ষ লাগে, ঠিক? তো
তো দেখ এক্স অক্ষ বরাবর একটা আমরা ভ্যালু নেব আর ওয়াই অক্ষ বরাবর একটা কি নেব ভ্যালু নেব। তো এক্স অক্ষ বরাবর যে ভ্যালুগুলো নেব আমরা কি পাবো, দেখ পরিসংখ্যাটা যেটা পেয়েছি এটা অ্যাকচুয়াল কি বলতো, দিন সংখ্যা, যে স্টুডেন্ট গুলো কত দিন করে ক্লাসে এসেছে। ঠিক, তো তুই যদি দেখিস যে পরিসংখ্যা মানে দিন সংখ্যা, তাহলে এই বরাবর আমরা কি নেবো, এক্স অক্ষ বরাবর দিন সংখ্যাকে নেব, ঠিক কিনা? তাহলে এখানে আমরা কি করব, দিন সংখ্যা নেব। চলো স্কেলটা এনেছিস তো? দেখ প্রত্যেকটা যে 1 সেন্টিমিটারের ঘর আছে, প্রত্যেকটা 1 সেন্টিমিটারের ঘরে আমি একটা করে দাগ দিচ্ছি, ঠিক আছে? তোমরাও আমার দেখা দেখি এরকম দাগ দাও। হয়েছে? এবার এটাকে স্কেলটাকে ঘুরিয়ে নিয়ে ওয়াই অক্ষ বরাবর নিয়ে চলে এসো এবং সেম জিনিস করো। আচ্ছা ওয়াই অক্ষ বরাবর দেখ এখানে কতগুলো দাগ নিয়েছে, 51 অব্দি দাগ আছে, তাহলে আমাদের মোটামুটি 51 অব্দি তো নিতে হবে। সুতরাং বড় করেই নিবি জিনিসটা। 51 করে যদি নিস, এখানে দেখ 51 আছে, 47 আছে, 43 আছে, এরকম রয়েছে। তাহলে খুব ছোট 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 দাগ নিবি, ছোট ছোট দাগ নিবি, না হলে 51 অব্দি যেতে পারবি। ম্যাক্সিমাম ভ্যালু কত আছে ওয়াই অক্ষ বরাবর, 51 অব্দি আছে, তাহলে 51 অব্দি তোকে তো ধরাতে হবে নাকি? তাহলে আমরা এই এক একটা ঘরকে কি নিয়ে নেবো, 5 করে ধরে নেবো। কি ধরে নেবো, 5 করে, না হলে ধরাতে পারবি না। একটা ঘর 5 একক নিলি, এটা হয়ে যাবে 10 একক, বল বোঝা গেছে? এটা হলো 15 একক, 20 একক, 25 একক, 30 একক, 35, 40, 45, 50। আচ্ছা 55, 60 অব্দিও নেই, 55, 60। এখানে তোদেরকে একটা কথা বলে দিচ্ছি, এই দিকে যেন দেখ আমার অ্যারো চিহ্ন দেওয়া আছে, এদিকেও অ্যারো চিহ্ন দেওয়া আছে, অ্যারো চিহ্নটা বড় করে দিয়ে দিচ্ছি, অ্যারো চিহ্ন যেন থাকে, অ্যারো চিহ্ন দেওয়াটা বাধ্যতামূলক। আর এদিকে এক্স অক্ষ, এদিকে ওয়াই অক্ষ। এর পাশাপাশি যেটা লিখবো, এই বরাবর কি নির্ধারণ করছে, দিন সংখ্যা, তাই তো রে? তাহলে এখানে লিখে দিবি দিন সংখ্যা, এই বরাবর কি হবে, দিন সংখ্যা। আর এই বরাবর কি, উপস্থিত ছাত্র ছাত্রী সংখ্যা, উপস্থিত ছাত্র ছাত্রী সংখ্যা। এরকম কিন্তু আরো দিতে হবে, ঠিক আছে? চল করে নাও। আচ্ছা বল দেখি, ওয়াই অক্ষ বরাবর কি বললাম, ওয়াই অক্ষ বরাবর এক একটা ঘরের মান কত করে নিয়েছিস, 5 একক। তাহলে এখানে লিখে নিতে হবে ওয়াই অক্ষ বরাবর একটি ঘরের মান, একটি ঘরের মান সমান 5 একক। কারণ এক্স অ্যাক্সিস বরাবর আমরা কি নিয়েছি, এক্স অ্যাক্সিস বরাবর আমরা দেখ দিন সংখ্যাকে নিয়েছি, তো এই দিন সংখ্যার ভ্যালুগুলোই প্লট করব। তো এখানে কতজন করে আছে, আচ্ছা এখানে দিন সংখ্যার জায়গায় যদি থাকতো সোমবার, মঙ্গলবার, বুধবার, ক্লাস 6 এ 7 এ করেছিস, দেখ মনে করে দেখ, সোম মঙ্গল বুধ করেছিস তো। তো সেখানে কি করেছিস, এখানে সোমবার মঙ্গলবার বুধবার এরকম করে প্লট করতিস না? তো এখানেও আমরা নিজেদের সুবিধার্থে একটু গ্যাপে গ্যাপেই করি। সো এখানে দিয়ে দিলাম কি, এক, একজন এসছে এরকম দিন সংখ্যা কত এখানে প্লট করব। আবার একজনই এসছে, তাই না? কি রে,
তারপর দেখ আবার একজন এসছে, তারপর দেখ আবার একজন এসছে, তারপর দেখ আবার 4 জন এসছে, তারপর দেখ 6 জন এসছে, তারপর ধর 8 জন এসছে। ঠিক আছে, সবকটা প্লট করে দিলাম। এইবারে দেখ কি হবে, স্তম্ভচিত্র কি করে আঁকবো বল। এরকম একজন এসছে, এরকম উপস্থিত ছাত্রছাত্রী কতগুলো আছে, কতজন আছে, 15 জন। তাহলে এখানের আমি যে ভ্যালুটা নেব, এই ভ্যালুটা কত নেব, 15। দেখ 15 অব্দি গেছে, এই যে ভ্যালুটা 15 অব্দি গেছে, গেছে তো। তারপরটা দেখ কত গেছে, 5 5। তাহলে এখানে এটা যাবে কত, 5 অব্দি। 5 অব্দি গেছে। ঠিক আছে, 3 নম্বর দেখ, 8 একদিন এসছে আবার কতজন আছে, 38 জন। একদিন এসছে আবার দেখ 38, তাহলে 35 আর 40-এর একটুখানি কাছাকাছি থাকবে। দেখ 35 আর 40 মানে 35-এর থেকে বেশি, 40-এর থেকে একটু কম। দেখ 40-এর লাইন কোথা থেকে আসছে, এরকম জায়গা থেকে আসছে তাই না, আর 35-এর লাইন কোথায়, এখানে। তাহলে 35-এর থেকে বেশি, 40-এর থেকে কম। কিভাবে নিলাম ব্যাপারটা বুঝতে পেরেছিস? ওকে, এবার দেখ এখানে কত হয়ে গেছে, এইটা হয়ে গেছে 38টা হয়ে গেছে। এরপর আছে 42, 42 এসছে একজনই, তাহলে এটা 42 আমাকে করতে হবে। তাহলে 42 কর প্রত্যেকে, 40 42, মোটামুটি দেখ 40-এর লাইন কোথায় এসছে, এখান অব্দি। আর 45-এর লাইন কোথায় আছে, এখানে। আর একটু নিচে করলে ভালো হতো। ঠিক আছে, চল যাও, ঠিক আছে, চলে আয়। একদম এরকম জায়গা করে মোটামুটি জায়গা করবি, তোদেরকে বলে দিলাম, করে নে। বুঝতে পেরেছিস দাগগুলো কি করে দিচ্ছি? তারপর দেখ 43 আছে 4 জন, 4 জন আছে 43, তাহলে 4 জন কতটা যাবে, 42-এর থেকে একটু বেশি হবে। সেটা যেন আবার 45-এর সমান না হয়ে যায়। কি বললাম, বোঝা গেছে না যায়নি? 45-এর সমান হয়নি, আর একটুখানি বাড়াতে হবে। আর এইটাকে একটুখানি কি করব, ছোট করে দিই, ব্যাস, তাহলেই ঠিক আছে। এরপর দেখ 4 জন এসছে, এমন কতজন আছে, 43 জন হয়ে গেছে এটা। তারপর 6 জন আছে 47, 6 আছে 47-এ, তাহলে 6-এর জায়গায় কত হবে, 47, মানে মোটামুটি ধরে রাখ 50-এর কাছাকাছি। কি রে, তাই তো, প্রায় 50। 50-এর লাইন কত দূর আসছে একবার দেখে নিবি, স্কেল বসি, একটু বেশি আমি টেনে ফেলেছি। তাহলে কি করতে হবে, তোদেরকে এতটা টানলে হবে না, একটুখানি কি করবি, একটু ছোট করে দিবি। এই বুঝতে পারছিস না, পারছিস না? এগুলো তো আগের ক্লাসে করেছিস নাকি? 8 জন এসছে 51, চলো এরকম 8 জন এসছে, এরকম পাবি কতজনকে, 51, 55, 50 থেকে একটু বেশি আমি টেনে দিলাম। তোরা এটা করার পর তোরা এটাও করতে পারিস, যে এখানে যে ছোট আছে না, এদিকে তাকা, এটারও ভ্যালু 1, এটারও ভ্যালু, মানে দেখ এক্স অক্ষ বরাবর ভ্যালুগুলো সেম। তো তোরা যেটা করতে পারিস, সেটাকে সামনে এটাকে পেছনে দিতে পারিস, দেখতে ভালো লাগবে, এটাও ঠিক আছে, যেটা ইচ্ছা। মানে আমি বলতে চাইছি, ধর এই ভ্যালুটাকে নিয়ে এই জায়গায় দিয়ে দিলি, আর এই ভ্যালুটাকে তোরা এখানে শিফট করে দিলি। এভাবে তো করতে পারি না, বাট আমি বলতে চাইছি স্কেল নিয়েও করতে পারি, স্কেল দিয়ে একটা ছোট বড় করে। ক্লিয়ার হয়েছে? নেক্সট কোশ্চেনে যাব, চলো। এরপর দেখ বলছে, আমাদের শ্রেণী 40 জন ছাত্রছাত্রীর মধ্যে, আচ্ছা একটুখানি বানান ভুল আছে এখানে, প্রতি ছুটির দিনে কতজন বাড়ির কাজে কত ঘন্টা সাহায্য করে তার স্তম্ভচিত্র তৈরি করলাম। এই স্তম্ভচিত্র দেখি, দেখ স্তম্ভচিত্রটা পরে দেওয়া আছে। ছুটির দিনে বাড়ির কাজে সাহায্যের সময়, ঠিক আছে। সো এখানে 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 5 ঘন্টা করে বাড়ির কাজে সাহায্য হয়েছে।
এরকম ছাত্রছাত্রীর সংখ্যা দেখ এক্স অক্ষ বরাবর দিয়ে দিয়েছে। তখন আমরা কি করব, ভালো করে ভেবে দেখ, 1 2 3 এরকম করে কিন্তু দেখ এক্স অক্ষ বরাবর ভ্যালুগুলো দিয়ে দিয়েছে, ঠিক আছে। ওকে, যে 2 ঘন্টা কাজ করেছে, 2 ঘন্টা এই বরাবর যে ভ্যালুটা দিচ্ছে এর মানে কি বুঝবো, 2 ঘন্টা কাজ করেছে কতজন ছাত্রছাত্রী, দেখ কতজন আসছে বল, বুঝতে পেরেছিস না পারিসনি? কি রে, 12 ঘন্টা কাজ করেছে, দেখ এরকম 12 জন কাজ করেছে কত ঘন্টা, 3 ঘন্টা, ঠিক আছে। যখনই এটাকে পড়বি তার সাথে তার যে যার ভ্যালু নিয়েছিস সেটাকে অ্যাটাচ করবি। 12 জন ছাত্রছাত্রী, কি বললাম, 12 জন ছাত্রছাত্রী, এটা পড়লে কি দেখবি, 3 ঘন্টা ছুটির দিনে বাড়ির কাজে সাহায্যের সময়। কিভাবে পড়তে হয় বুঝতে পেরেছিস? যে বরাবর যে ভ্যালুটা থাকবে, এখানে যদি 10 নিস তাহলে কাকে বোঝাবে, এটা এক্স অক্ষ বরাবর আছে তাহলে 10 জন ছাত্র। তেমনি যদি এখানে 5 ঘন্টা নিস তাহলে 5 ঘন্টা ছুটির দিনে বাড়ির কাজে সাহায্যের সময়। কিভাবে পড়তে হয় বুঝেছিস? এবার চলে আয় কোশ্চেন গুলো। বলছে স্তম্ভচিত্র থেকে আমাদের শ্রেণীর কতজন করে ছাত্রছাত্রী প্রতি ছুটির দিনে কতক্ষণ বাড়ির কাজ করে লিখি। কতজন ছাত্রছাত্রী কতক্ষণ করে কাজ করে, দেখ 8 জন ছাত্রছাত্রী 2 ঘন্টা কাজ করে, দেখ পেয়ে গেছিস না পাসনি? 8 জন ছাত্রছাত্রী 2 ঘন্টা করে কাজ করছে। 12 জন ছাত্রছাত্রী কত ঘন্টা করে, 3 ঘন্টা করে কাজ করছে। আর 14 জন ছাত্রছাত্রী কি করছে, 4 ঘন্টা করে কাজ করছে। আর এখানে এটা কতজন আছে, দেখ 6 জন, তাই তো, 6 জন ছাত্রছাত্রী 5 ঘন্টা করে। লিখে ফেল, লিখে ফেল। 6 জন করছে 5 ঘন্টা করে, তাই তো রে। 14 জন করছে 4 ঘন্টা করে। পারবি তো করতে, না পারবি না? সহজ তো। ওকে, দেখ এবারের আগেরটা দেখ, সেকেন্ড কোশ্চেন দেখ, কতজন ছাত্রছাত্রী ছুটির দিনে সব থেকে বেশি সময় কাজ করে বাড়ির কাজে সাহায্য করে লিখি। দেখ বলছে কতজন ছাত্রছাত্রী কি চেয়েছে, কতজন চেয়েছে, ছুটির দিনে সব থেকে বেশি সময় কাজ করে বল, স্তম্ভচিত্র দেখে বল, সব থেকে বেশি কাজ করেছে এরকম 4 ঘন্টা। কতজন চেয়েছে, কতজন ছাত্রছাত্রী, উত্তর পেয়ে গেছিস, সহজ। নেক্সট নেক্সট দেখ, প্রতি ছুটির দিনে 2 ঘন্টা করে বাড়ির কাজ করে কতজন ছাত্রছাত্রী, 2 ঘন্টা, 2 ঘন্টা কাজ করে কতজন, হয়ে গেছে অঙ্ক, সহজ তো। এইবার দেখ, এটা একটা পাই চিত্র দেওয়া আছে, 3 দাগের কোশ্চেনটা দেখ। এই যে পাই চিত্র অনুযায়ী, পাই চিত্র তোদেরকে পড়া শিখিয়েছি, এটা কি রে, আনুষঙ্গিক না, দেখ তো একবার কি আছে, 40% কি দিয়েছে, আধুনিক নাকি, হ্যাঁ আধুনিক, আধুনিক, আধুনিক সঙ্গীতের শ্রোতা, ধ্রুপদী সঙ্গীতের শ্রোতা, রবীন্দ্রসঙ্গীত 20%, আধুনিক সঙ্গীত, আবার আধুনিক, আধুনিক কত দিয়েছে, লোকসঙ্গীত কত, লোকসঙ্গীত 20%, আধুনিক সঙ্গীত 40%, আর ধ্রুপদ সঙ্গীত শ্রোতা হচ্ছে 10%। আচ্ছা, রবীন্দ্রসঙ্গীতের 30%। রবীন্দ্রসঙ্গীত কত, 30%। 30%। নেক্সট বল দেখি, আর একটা কিছু বাদ গেছে বোধহয়, লোকসঙ্গীত ছিল লোকসঙ্গীত 20%। তো এখানে দেখ ভাগ মোটামুটি ওরা করে দিয়েছে, এসব ছবি টবি দেখিস না বেশি। আধুনিক সঙ্গীত, ধ্রুপদী সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, লোকসঙ্গীত, সব থেকে বেশি কোনটা আছে দেখ, আধুনিক, তাহলে এইটা কি হবে, আধুনিক সঙ্গীত 40%। আচ্ছা, ধ্রুপদী সঙ্গীত 10%, ধ্রুপদীটা দেখ কম আছে তাহলে এটাকে 10% ধরা হলো। তারপর কি আছে, লোকসঙ্গীত 20%, তো লোকসঙ্গীত দেখ 20% ঠিকই আছে, তাই না? আর কি ছিল, রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত 30%, আর একটা কি বাকি আছে রে, 4টে ছিল তো, 1 2 3 4 5টা ডিভিশন হয়েছে, পাই চারটা ভুল আছে,
ঠিক আছে, পাই চার্টটা ভুল আছে, পাই চার্টটা ভুল আছে। টেক্সট বইয়ের ছবিটা আছে? না, নাই। টেক্সট বইটা দিয়ে দেখি। ওকে, টেক্সট বইটা তোরা দেখ, টেক্সট বই যে যা টেক্সট বই বার কর, বার করে ফার্স্ট কোশ্চেন বল লোকসঙ্গীতের শ্রোতার বৃত্তকলা সম্পূর্ণ বৃত্তকলার ক্ষেত্রে কত অংশ লিখি বের করতে হবে। দেখ আমাকে একটা সিম্পল কথা বল, যে যা টেক্সট বই দেখ, যে লোকসঙ্গীত যেটা রয়েছে, লোকসঙ্গীতের শ্রোতারা বৃত্তকলা, লোকসঙ্গীত কোথায় আছে দেখ, লোকসঙ্গীত আছে এখানে, লোকসঙ্গীত কত পার্সেন্ট? 20%, তাই তো? তাহলে লোকসঙ্গীত মানে কত? 20%। বল ক্লিয়ার হয়েছে না হয়নি? সম্পূর্ণ বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তক্ষেত্রের কত অংশ লিখি? আচ্ছা, সম্পূর্ণ বৃত্তক্ষেত্রটা কত রে? 100%। এই চ্যাপ্টারে একটা কথা তোদেরকে বলে দিই, যে যখন এই পার্সেন্টেজে কথা হবে 100%, পুরোটা মানে 100%, পুরো বৃত্তটা। যখন ভগ্নাংশে কথা হবে তখন সম্পূর্ণ বৃত্তটা কত? 1 অংশ ধরবো। আর যখন ডিগ্রিতে কথা হবে কোণ, সেক্ষেত্রে আমরা কত নেব? 360 ডিগ্রি। মনে থাকবে? তাহলে এখানে আমাদের পার্সেন্টেজে কথা হচ্ছে, তাহলে লোকসঙ্গীতের শ্রোতা কত ছিল? 20%। লোকসঙ্গীত কোথা কত কত পার্সেন্ট? 20%। সো ইন দ্যাট কেস পুরোটা কত পার্সেন্ট হচ্ছে? 100%। 100%-এর 20% মানে কত? 1/5। বল বুঝতে পেরেছিস না পারিসনি? কিরে, সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের কত অংশ হলো? 1/5 অংশ। হয়ে গেছে না হয়নি? ওকে, নেক্সট কি বলেছে দেখ, বলেছে পাইচিত্র থেকে কোন ধরনের গানের শ্রোতা সব থেকে বেশি? আচ্ছা দেখি বুঝতে পারছিস কি হবে উত্তর? আধুনিক সঙ্গীত। কোন ধরনের গানের শ্রোতা সব থেকে কম? যদিও এখানে ছবিটা ভুল আছে একটু, কিন্তু যে যার বইয়ের ছবিটা দেখ, বইতে দেখ ধ্রুপদী সঙ্গীত সব থেকে কম আছে। তাহলে ধ্রুপদী সঙ্গীতের সব থেকে কি হবে? কম। বুঝেছিস না বুঝিসনি? সহজ আছে না নেই? চলো, এবার বলছে দর্শকরা টিভিতে কোন ধরনের অনুষ্ঠান পছন্দ করেন তার পাইচিত্র। এটারই একটা 3-এর বিয়ের প্রশ্ন। তো দর্শকরা টিভিতে কোন ধরনের অনুষ্ঠান পছন্দ করেন তার একটা পাইচিত্র আমাদেরকে কি আঁকতে হচ্ছে। সবার প্রথম দেখো, দর্শকরা যে তথ্যমূলক বা ইনফরমেটিভ, সেটা কিন্তু 10%। এই যে ইনফরমেটিভ, ইনফরমেটিভ কত পার্সেন্ট? এটা খবরের ছবি দেওয়া আছে, যাই হোক তোদের বই অনুযায়ী আমি নিচ্ছি। তথ্যমূলক 10 ডিগ্রি, পার্সেন্ট নয় সরি, ডিগ্রি। খবর আছে 20%, তথ্যমূলকটাকে এই সাইডে দিয়েছে, তথ্যমূলকটাকে এইটা দিয়েছে। আর খবর, খবর কত? 20 ডিগ্রি। খবর 20 ডিগ্রি। প্রমোদমূলক 240 ডিগ্রি হয়েছে। আর খেলাধুলা 90 ডিগ্রি। খেলাধুলো কত ডিগ্রি? 90 ডিগ্রি। আচ্ছা, যখন কোণ আঁকবি না, কোণটাকে এরকম সার্কেল করে দিবি, 240 ডিগ্রি এঁকে সার্কেল করে দিবি। একটা কোণের কথা মাথায় রাখবি, যখন 90 ডিগ্রি আঁকবি বা 90 ডিগ্রি আঁকবি, তখন কোণটাকে চারচৌকো করে দিবি, একটা বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্রের মতো সিম্বল দিয়ে দিবি, যাতে বোঝা যায় ওখানে 90 ডিগ্রি হয়েছে। কারো কোথাও ডাউট আছে? তাহলে কতগুলো সেকশন পেলাম? একটা, দুটো, তিনটে, চারটে সেকশন পেলাম, তাই তো? এইবার বলছে দেখ, পাই চিত্রে খবরের দর্শকের বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তকলার ক্ষেত্রের কত অংশ লিখি? বল দেখি, সম্পূর্ণ বৃত্তকলাটা কত অংশ? সম্পূর্ণ বৃত্তকলা মানে 360 ডিগ্রি। আচ্ছা, সম্পূর্ণ বা পরীক্ষায় যে টোটাল নাম্বার হয়, এটা কোথায় লেখা হয়? তোমরা 100-র মধ্যে তুই 90 পেয়েছিস, কোথায় লিখে? ইয়াস। তাহলে সম্পূর্ণ অংশটা আমরা সবসময় কোথায় লিখবো? নিচে। তাহলে এখানে কত লিখবো? 360 ডিগ্রি আমরা নিচে লিখবো। আর পাইচিত্রে খবরের দর্শক, খবর কত পার্সেন্ট, কত ডিগ্রি রয়েছে? 20 ডিগ্রি। তাহলে কাটাকুটি করে দাও, 1/18 অংশ। হয়েছে না হয়নি? কিরে, কোন ধরনের অনুষ্ঠানের দর্শক সব থেকে বেশি? প্রমোদমূলক, এটার বলতে হবে?
কোন ধরনের অনুষ্ঠানের দর্শক সব থেকে কম? তথ্যমূলক। তথ্যমূলক মানে আমরা যেটা করছি তথ্য দিচ্ছি, তাই তো, এর দর্শক সব থেকে কম। প্রমোদমূলক মানে এন্টারটেনমেন্ট। আচ্ছা চলো, মোট দর্শকের কত অংশ খেলাধুলার অনুষ্ঠান দেখেন? মোট দর্শকের কত অংশ খেলাধুলা দেখেন? তাহলে মোট দর্শক মানে কত? 360 ডিগ্রি। মোট দর্শকের কত অংশ? আচ্ছা, মোট দর্শকের কত অংশ? চলো, খেলাধুলা করছে কত? 90 ডিগ্রি। তাহলে 1/4। মোট দর্শকের 1/4 কি করে? খেলাধুলার অনুষ্ঠান। কারো কোথাও ডাউট আছে এটা? নেক্সট কোশ্চেনে যাব আমরা। আর কারো কোথাও ডাউট আছে? নেই তো? কি রে, বুঝতে পেরেছিস সব? নেক্সট দেখ। চারেরটা। শুভম বলে একটা ছেলে তোদের মতো ক্লাস 8-এর একটা মার্কশিট দেওয়া হয়েছে। কোন কোন ক্লাসে বলেছে? পঞ্চম শ্রেণী, সরি ক্লাস 5-এ পড়ে। তো দেখো, শুভমের মার্কশিট ক্লাস 5-এ আছে। বাংলায় কত পেয়েছে? 15 পায়নি, ব্যাকেটে শতকরায় লেখা আছে, দেখ পার্সেন্ট, 15% পেয়েছে। ইংরেজিতে কত পার্সেন্ট পেয়েছে? 20%। ইংরেজিতে কত পার্সেন্ট? অঙ্কে কত পার্সেন্ট? এই 3 হবে না, এটা 30 আছে বলতে, দেখ দেখেছিস? বই পাসনি? হ্যাঁ, 30 একটু বেশি হবে বল, কিন্তু 30% তো এত বেশি হয় না। 30% এরকম জায়গায় হবে। আর চলো ঠিক আছে, বোঝার জন্য কাজ চলে যাবে। নেক্সট কি বলেছে? পরিবেশ 15%, শরীর শিক্ষা, শারীর শিক্ষা ও হাতের কাছে কত? 20%। এই যদি হয়, হ্যাঁ, শতকরা হিসেবে নিচে এই তথ্যটির পাইচিত্র তৈরি করি এবং কেন্দ্রীয় বৃত্তকলার কোণ নির্ণয় করি। তোদের যে জিনিসটা এবার বুঝতে হবে, ভালো করে শুনে রাখ। আমরা দুটো জিনিস বানাবো। যদি তোরা কেন্দ্রীয় কোণটা বের করে নিতে পারিস, কেন্দ্রীয় কোণ বের করে নেওয়া মানে পাই চার্ট বানানো খুব সহজ হয়ে গেল। পাই চার্ট বানানো তো এমন কিছু নেই, সহজ। কিন্তু মেন তোদের যেটা করতে হবে সেটা হচ্ছে কেন্দ্রীয় কোণটা বের করা। সো কেন্দ্রীয় কোণ বের করার জন্য আমরা সবার প্রথম কি করব? মোট নাম্বার নিচে থাকবে, প্রাপ্ত নাম্বার উপরে থাকবে। এটা কি ভগ্নাংশ পেলি? কি বললাম? এটা ভগ্নাংশ পেলি, মানে কত অংশ আর কি। যদি ভগ্নাংশ বার করতে হয়, মোট নাম্বার নিচে থাকবে, আগের অঙ্কটাতেই করলি, মোট নাম্বার কোথায় থাকবে? নিচে, আর যেটা পেয়েছি সেটা উপরে। তাহলে প্রাপ্ত নাম্বার বাই মোট নাম্বার করলে আমরা কি পাবো? কেন্দ্রীয় কোণ পেয়ে যাবো। তো সেই কেন্দ্রীয় কোণটা যদি পেয়ে যাস, তাকে 360 দিয়ে গুণ করে দিলে কি পাবি? ডিগ্রি পেয়ে যাবে। টোটাল ডিগ্রিটা পেয়ে যাবে, কত ডিগ্রি কোন অধিকার করে আছে। বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? উদাহরণ চাস? দেখ, বাংলাতে কত পেয়েছে? 15%। বল মোট কত পার্সেন্ট হয়? মোট কত পার্সেন্ট হয়? 100%। এখানে পেয়েছে কত? 15% গুণ 360 ডিগ্রি। বোঝা গেছে না? যায়নি? কেন্দ্রীয় কোণ বার করতে পারবি। 5 3 15, 5 20 100, একটা শূন্য একটা শূন্য কেটে দে, 2 18 36, 18 3 54। তাহলে বাংলার কোণটা কেন্দ্রীয় কোণ কত ডিগ্রি হলো? 54 ডিগ্রি। তার মানে যে বৃত্তটা আঁকবো সেখানে বাংলার জন্য কতটা বরাদ্দ করতে হবে? 54 ডিগ্রি। ঠিক আছে? তোরা যেটা করবি বাড়িতে, একটা ছক বানাবি। এখানে লিখবি বিষয়, ঠিক আছে? ছকটা বলে দিচ্ছি, লিখে নে। এখানে লিখবি বিষয়, বিষয়ের জায়গায় লিখবি বাংলা, এরকম। বোঝা গেছে? বোঝা গেছে না? যায়নি? প্রথমে কি লিখবি? বিষয় বাংলা, তারপর লিখবি প্রাপ্ত নম্বর,
প্রাপ্ত নম্বর ব্র্যাকেটে শতকরা লিখে দিবি। তো প্রাপ্ত নাম্বার কত? 15% হয়েছে। কিরে, প্রাপ্ত নাম্বার 15%। এতক্ষণে নোট ডাউন হয়েছে? এতক্ষণে নোট ডাউন হয়েছে? নেক্সট দেখ, প্রাপ্ত নাম্বার যখন পেয়ে গেলি, এবার ভগ্নাংশ আর কেন্দ্রীয় কোণ আমরা বার করব। কি বার করব? ভগ্নাংশ। এখানে লিখবি ভগ্নাংশ, আর তারপর লিখবি কেন্দ্রীয় কোণ। কেন্দ্রীয় কোণ। দেখ, ভগ্নাংশ কত হবে? এই যে ভগ্নাংশ মানে হচ্ছে 100-র মধ্যে 15 পেয়েছে, তাই তো? এটা কাটাকুটি করে যেটা পাবে সেটাই ভগ্নাংশ। ভগ্নাংশ মানে কি? 100%-এর মধ্যে 15% পেয়েছে, এটা কাটাকুটি করলে যেটা পাবে সেটাই কি? ভগ্নাংশ। সো 5 3 15, 5 20 100। তাহলে ভগ্নাংশ কত পেয়ে গেলি? 3/20। বল, বোঝা গেছে না যায়নি? বুঝতে পেরেছিস? এবার কেন্দ্রীয় কোণ বার করার জন্য এই যে ভগ্নাংশটা পেলি, এই ভগ্নাংশটার সাথে 360 ডিগ্রি গুণ করে দিলেই আমরা কি পেয়ে যাব? কেন্দ্রীয় কোণ পেয়ে যাব। সো চলো কেন্দ্রীয় কোণ বার করো। কাটাকুটি করো, 2 18 36। তাহলে এটা কত পেয়ে গেলাম? 54 ডিগ্রি। আমি এই পাশে পাশে করবো, এদিকে তাকা। আমি এর পাশে পাশে করব, কিন্তু তোরা এই ছক বরাবর করে যাবে। তোরা কিন্তু এই ছকটা মেনটেন করে যাবে। তারপর বাংলা হয়ে গেল, এরকম একটা লাইন টানবি, দিয়ে এখানে দিবি ইংরেজি, তার নিচে থাকবে অঙ্ক। এই ক্যালকুলেশনটা করে বাংলাটা হয়ে গেছে। এবার দেখ ইংরেজির ক্ষেত্রে আগে দেখে নে, দিয়ে একবারে লেখার টাইম দেব। বুঝে নে আগে, আগে বুঝে নে ভালো করে। বুঝে নেবার পর অঙ্কটা করবি, ঠিক আছে? আমি টাইম দেব। এদিকে দেখ, ইংরেজিতে ভগ্নাংশ কত হবে? ইংরেজির ভগ্নাংশ কত হবে? কত পেয়েছে? 20। টোটাল ভগ্নাংশ কত? 100। কাটাকুটি করলে 1/5। তাহলে ইংরেজির ভগ্নাংশ কত হলো? 1/5 অংশ। এই 1/5 অংশকে যদি 360 দিয়ে গুণ করি, তাহলে আমরা কি পেয়ে যাবো? 360 ডিগ্রি দিয়ে গুণ করলে কেন্দ্রীয় কোণ পেয়ে যাব। তাহলে কেন্দ্রীয় কোণ কত হবে? কাটাকুটি কর, 5 7 35, 1 0 10, 5 2 10, কত ডিগ্রি পাবো? 72 ডিগ্রি। অঙ্ক দেখ কত আছে? 30, তাই তো? অঙ্ক কত আছে? 30। সো অঙ্ক যদি 30 হয়, এখানে 30 বাই কত হবে? 100। কি রে, 30% বাই 100%, 0 0 কেটে যাবে, কত? 3/10। আর এবার একে যদি আমি কি বলে কেন্দ্রীয় কোণ বার করতে চাই, ভগ্নাংশকে 360 দিয়ে গুণ করে দেবো। কি রে, বোঝা গেছে না যায়নি? ইয়েস। তাহলে করো, 0 0 কেটে গেল, 36 3 কত হয়? 90, 108 হয়েছে। 108 ডিগ্রি। ওকে। এরপর দেখো পরিবেশ। পরিবেশে কত আছে? 15। তাহলে 15% বাই কত হয়ে যাবে? 100%। এটাই তো ভগ্নাংশ। তাহলে 5 3 15, 5 20 100, 5 4 একটুখানি ক্যালকুলেশন করবো, ঠিক আছে? 5 3 15, আর 5 20 100। সো কত পাচ্ছি? 3/20। এখানে দেখ, এই যে 3/20 আছে, এই ভগ্নাংশটাকে আমি কি করবো? 360 দিয়ে গুণ করে দেবো, ঠিক কি না? যখনই গুণ করে দেবো তখনই আমরা কি পেয়ে যাব? কেন্দ্রীয় কোণ পাবো। তাহলে 0 0 কাটবে, 2 18 36, 18 3 কত পাচ্ছি? 54 ডিগ্রি। দেখ, এখানেও 15% পেয়েছিল, তার কেন্দ্রীয় কোণ কত হয়েছিল? 54 ডিগ্রি। এখানেও 15% পেয়েছে, কেন্দ্রীয় কোণ কি হবে? 54 ডিগ্রি। ভ্যালু সেম থাকলে কেন্দ্রীয় কোণ সবসময় কি হবে? সেম হবে। শারীর শিক্ষা 20%। দেখ, তাহলে আমার আর করার দরকার আছে? এখানেও 20% ছিল, তো 20%-এর জন্য কত পেয়েছিলাম? 72। 72 ডিগ্রি। তাহলে এটাও কত পেয়ে গেলাম? 72 ডিগ্রি। এই এই যে ডেটাটা বার করলাম, এটা সম্পর্কে কারো কোথাও ডাউট রয়ে গেছে? নেই। ওকে, এটা নোট ডাউন করবি। নোট ডাউন কর। কি কি বলেছি? বিষয়, প্রাপ্ত নম্বর, ব্র্যাকেটে শতকরায়, ভগ্নাংশ আর কেন্দ্রীয় কোণ, এই কটা। ওকে, বোঝা যাচ্ছে তো সব? আর তোদের যে প্র্যাকটিস সিস্টেম, কিন্তু প্র্যাকটিস সিস্টেম চালু হয়ে গেল।
এটা এই চ্যাপ্টারটা 10টা করে করতে হবে না, আজকে তো চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, ধর হোমওয়ার্ক দেওয়া থাকবে, এটাই তো থাকবে, এর পিডিএফ গ্রুপে যাবে। তো তোরা অ্যাপটা রেডি করেছিস, আমাদের যে অ্যাপটা বলেছি, ওই অ্যাপেতে দেখবি আমাদের যাবতীয় ক্লাসের এই যে মেটেরিয়াল হচ্ছে সব মেটেরিয়াল ওখানে আপলোড হবে। তো অ্যাপটা খুললেই ওখানে দেখবি তোদের কি পাবি, কোন সেকশনটা যেন, কি ছিল, মেটেরিয়ালস বলে একটা সেকশন আছে। তো সেই মেটেরিয়াল সেকশনে গেলেই তোর যে ম্যাথসের ব্যাচ সিলেক্ট করবি, সিলেক্ট করলেই দেখবি চ্যাপ্টার ওয়াইজ তোরা এই পিডিএফ গুলো পেয়ে যাবি, এক্স্যাক্টলি এই পিডিএফটাই পাবি তুই। ধর কিছু এখানে নোট ডাউন করতে পারছিস না, লিখতে ভুলে গেছিস, সেটাও দেখে নিতে পারবি। ওই অ্যাপের মধ্যে A to Z আমাদের নোটস থেকে শুরু করে মেটেরিয়াল থেকে শুরু করে A to Z সব থাকবে, ঠিক আছে? চলো, তাহলে এখান থেকে আমি এবার পাইচিত্রটা আঁকা শুরু করি নাকি? এটা আমি ছোট করে দিলাম, আমি শুধু ভ্যালুগুলো আমার লাগবে এখন, তোরা একটু বলে বলে দিবি বাংলার যে ভ্যালু। চলো আগে আমাদের পাইচিত্র আঁকার জন্য কি করতে হবে, আগে তো একটা বৃত্ত আঁকতে হবে নাকি, কিরে? আগে একটা, তোমরা সবাই কি করে নাও, বৃত্ত এঁকে নাও, আমি সুন্দর করে একটা বৃত্ত আঁকবি, হয়েছে আঁকা? বৃত্ত আঁকার পর এদিকে দেখ, সবার প্রথম দেখ কত ডিগ্রি আঁকতে হবে আমাকে, এই বাংলায় 15 পেয়েছে, তো কত ডিগ্রি বেরিয়েছিল, 54 ডিগ্রি। তাহলে প্রত্যেকে এখানে দেখবি কেন্দ্র আছে, তাই না? একদম কেন্দ্রতে বসাবি, কেন্দ্রতে বসাবি, আমার এখানে একটু এরর হতে পারে, তো দ্যাটস ফাইন। তো এখানে কেন্দ্রতে যখন বসাবি 54 ডিগ্রি পাবি, 50, 54, 55 ডিগ্রি থেকে একটু কম, 54 ডিগ্রি, দেখো হয়েছে। এটা যেন বাইরে বের করবি না, এটা আমার বেরিয়ে গেছে তাই, এটা বাইরে বেরোবে না, ঠিক আছে? এটাই এতটাই থাকবে, ঠিক আছে? এটা 54 ডিগ্রি হয়েছে, কি রে? 54 ডিগ্রি হয়ে গেছে, তাহলে এখানে আমরা আগে লিখে দিই 54 ডিগ্রি। আর এটা কাকে নির্ধারণ করছে, বাংলাকে, কাকে নির্ধারণ করছে, বাংলা, এইভাবে লিখে দেবে তোমরা। চলো এরপর ফিরে এসো আবার অঙ্কে। এরপর দেখো, এবার এবার চাঁদাটা কিভাবে বসাচ্ছি দেখ ভালো করে। চাঁদার এখন যে ভূমি হবে সেটা হবে কি, এইটার ভূমির সমান, এই একদম দেখ চাঁদার যে জয়েনিং লাইন, সেই জয়েনিং লাইন এখানে থাকবে, এবং চাঁদাটাকে ঘোরানোর জন্য আমরা কি করব, এই দেখ একদম এই লাইন বরাবর বসেছে, এখন এই লাইন বরাবর তোকে বসাতে হবে, ঠিক আছে? এই লাইন বরাবর এখন তোকে বসাতে হবে, তো বসিয়ে নে সুন্দর করে। তারপর কত ডিগ্রি আঁকতে হবে, দেখ ইংরেজিতে কত পেয়েছে, 20, মানে 72 ডিগ্রি, তাই তো? তো এখান থেকে 72 ডিগ্রি বসাবি, 70, 71, 72, হয়ে গেছে 72 ডিগ্রি। তারপর কত ডিগ্রি আছে রে, তারপর দেখ এটাকে ঘুরিয়ে নিবি, তারপর আবার এটাকে ঘোরাবি, ভূমিটাকে ঘোরাবি, আবার এর এর বেস অনুযায়ী চাঁদাটা বসবে, হ্যাঁ বসেছে চাঁদাটা, হ্যাঁ বসলো। তারপর কত, 108 ডিগ্রি, এখান থেকে 90 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে একটু বেশি হবে, 110 ডিগ্রি, 2 ডিগ্রি কম, 108 ডিগ্রি হয়ে গেল। যাই 108 ডিগ্রি হয়ে গেল, তারপর আবার চাঁদাটাকে ঘুরিয়ে নিবি, তারপর কত ডিগ্রি আঁকতে হবে, 54 ডিগ্রি আঁকতে হবে, চাঁদাটা এখন এবার এই বরাবর বসবে। মোট কথা হচ্ছে এই লাইনের যে জয়েনিং লাইন, সেই জয়েনিং লাইন অনুযায়ী কি হবে, চাঁদাটা বসবে। কত ডিগ্রি আছে এখানে, 54 ডিগ্রি, চলো 54 ডিগ্রি আঁকা যাক, 54, 50, 54 ডিগ্রি, 55 ডিগ্রি আগের লাইনটা। আর দেখবি মজার বিষয় দেখবি, পরেরটা কত হচ্ছে, 72 ডিগ্রি, তো
অলরেডি দেখ বাকি যে সেকশনটা আছে ওটা 72 ডিগ্রি হবে। দেখ দেখতে পেয়েছিস, এই দেখ এটার সাথে মেলা 70, 71, 72, দেখ পুরোপুরি মিলে যাবে। যখনই মিলে যাবে বুঝবি তোর আঁকাটা কি হয়েছে, ঠিক হয়েছে। ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে এবার বাকি অংশগুলো তোমরা এবার করবে। বাংলার পর কি রয়েছে, ইংরেজি কত ডিগ্রি, 72 ডিগ্রি। তাহলে এখানে লিখে দেবে 72 ডিগ্রি ইংরেজি। এরপর কত ডিগ্রি কি আছে, পরিবেশ নাকি অঙ্ক অঙ্ক 108 ডিগ্রি। নেক্সট কি আছে, পরিবেশ 54 ডিগ্রি। আর এটা কত, 72 ডিগ্রি। এটা কি আছে, শারীর শিক্ষা, শারীর শিক্ষা ও হাতের কাজ। হয়েছে না হয়নি, হয়েছে না হয়নি রে? কারো কোথাও অঙ্কটা বুঝতে অসুবিধা হচ্ছে যে পাই চিত্রটা অঙ্কন করলাম, পারবি করতে? ঠিক আছে, তাহলে শোন, এটা তো আমাদের আপলোড হচ্ছেই, এখানে সময় নষ্ট না করে বাড়িতে করে নিতে পারবি তোরা। দোকান থেকে দেখ, আর মাথাতে তো থাকছেই, তো মাথায় থেকে গেল, যখন চাইবি তুই কিন্তু এটা একবার দেখে নিতে পারবি, দেখে নিয়ে করে নিতে পারবি। মানে এখানে কি বুঝতে কোথাও অসুবিধা হয়েছে, হয়নি? এরপর চলে আয়, দেখ এইটা এইটা আমি দিচ্ছি হোমওয়ার্ক, একবার ডেটাগুলো মিলিয়ে দিই বইটা থেকে। পাঁচেরটা বলছে একই অঙ্ক, চিন্তা নেই। প্রথমে কি করব, ভগ্নাংশে বার করব, আর কি করব তারপর ডিগ্রিতে বার করব। এখানে দিয়ে দিয়েছি, দেখ মজার বিষয় হচ্ছে সাধারণ পাউরুটি, মানে একটা দোকানদার মধুবাবুর দোকানের বিক্রি, যে পাউরুটি বিক্রি হয়েছে আমাদের দোকানের বিভিন্ন ধরনের জিনিস তালিকা করলাম। সো কি বলেছে, আচ্ছা এদিকে দেখ, সাধারণ পাউরুটি বিক্রি করেছে কত টাকা, 320 টাকা। স্লাইস পাউরুটি বেচেছে 100 টাকা, কেক বেচেছে 160 টাকা, বিস্কুট 140 টাকা। ডেটাগুলো ঠিক আছে, 320, 100, 160, 140। হ্যাঁ, এইবার তোকে কেন্দ্রীয় কোণটা তোকে বার করতে হবে, পাইচিত্র আঁকার জন্য কি করতে হবে, কেন্দ্রীয় কোণ বার করতে হবে। এবার কেন্দ্রীয় কোণ বার করার জন্য আগের ভিডিওটাতেই তোরা কি এই আগের যে স্লাইডটা ওটাতেই কি আমি শিখিয়েছি, আগেরটায় দেখ কিসে ছিল, পার্সেন্টেজে ছিল, কিসে ছিল, পার্সেন্টেজ, অর্থাৎ শতকরায় ছিল। শতকরায় থাকলে আমরা নিচে যে টোটাল ভ্যালুটা সেটাকে, শতকরাকে সবসময় 100% নিই, সেটাকে নিচে রেখেছিলাম। কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে যে টোটাল ভ্যালুটা হবে সেটা কি করে পাবি, বল বল বল, টোটাল ভ্যালুটা কি করে পাবি, সব কটাকে যোগ করে দিবি। মোট এটা 320 টাকার বিক্রি হয়েছে, এটা 100 টাকার বিক্রি হয়েছে, এটা 160 টাকার বিক্রি হয়েছে, ওটা 140 টাকার বিক্রি হয়েছে। 300, 400, 500, 600, 60, 40, 100, 700, 720 টাকার বিক্রি হয়েছে। তাহলে টোটাল কত টাকা সেল হয়েছে, 720 টাকার বিক্রি হয়েছে। এইবার পাউরুটির যে কেন্দ্রীয় কোণ বার করার জন্য আগে ভগ্নাংশ বের করব। ভগ্নাংশটা কি করে বার করব, নিচে মোট ভ্যালুটা, মোট কত, 720 টাকার বিক্রি হয়েছে, তার মধ্যে 320 টাকার পাউরুটি বিক্রি হয়েছে, এটা হয়ে গেল ভগ্নাংশ। কাটাকুটি করবি, শূন্য শূন্য কেটে যাবে, 2 দিয়ে কাট বা 4 দিয়ে কাট, 4 আসছে 32, 4 4 একে 4, 32, 8 বা 18, 4 72, আবার 2 দিয়ে যাবে, 2 9 18, এই 2 4 8, 2 9 18। বল বোঝা গেছে না যায়নি? তাহলে ভগ্নাংশ কত পেয়ে গেলি, 4 এর 9।
এইবার এই যে 4-এর 9 বেরোলো, এই 4-এর 9টার সাথে কি করে দেবো, 360 গুণ করে দেবো, 360 ডিগ্রি। 9 4-এ 36, কত পাচ্ছি, 40 ডিগ্রি। তাহলে 4 4 160 ডিগ্রি হয়ে যাবে আমাদের কি কেন্দ্রীয় কোণ। বল বুঝতে পেরেছিস না পারিসনি? তেমন ভাবে এই স্লাইস পাউরুটিটার বার করবি, কেকটার বার করবি, বিস্কুটটার বার করবি, যে পাই চিত্র এঁকে দিবি। পারবি না করতে এটা? পারবি তো? তাহলে এটা আমি হোমওয়ার্ক দিচ্ছি। এটা আমি কত, এটা হোমওয়ার্ক দিচ্ছি। বোঝা গেছে না যায়নি? কি রে, এরপর চলো নেক্সট অঙ্কটা আমরা দেখবো, 5-এর পর 6-এরটা। আচ্ছা, ওটা তোদের বই হেল্প বক্স ছিল, লাগবে না। 6-এরটা এদিকে দেখ, অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের অবসর সময়ের পছন্দের বিষয়, বই থেকে মিলিয়ে নি। চলো 6-এরটা কি বলছে দেখো, গান পছন্দ করছে কতজন, 20 জন, কবিতা 25 জন, নাচ 27 জন, নাটক 28 জন, আর ছবি আঁকা কতজন, 20 জন পছন্দ করেছে। এদিকে তাকা, এদিকে তাকা, তার একটি তালিকা তৈরি করেছি, এক একজন একটি বিষয় পছন্দ করবে। এরপর তোদেরকে কি করতে হবে, আহ এই তথ্য থেকে মোট ছাত্রছাত্রীরা কত অংশ কোন কোন বিষয় পছন্দ করি, অংশ বলতে ভগ্নাংশ বার করতে হবে। বোঝা গেছে? কত অংশ বার করতে, মানে 1-এর 4 অংশ না 3-এর 5 অংশ, মানে ভগ্নাংশ বার করতে হবে। আর বলছে প্রতি বৃত্তকলা কেন্দ্রীয় কোণ খুঁজি, ভগ্নাংশ বের করবি, কেন্দ্রীয় কোণ বের করবি, পাইচিত্র বের করবি। পারবি না? পারবি না? এখানেও কি করবি, তোকে টোটালটা বার করতে হবে। টোটাল জানিস না, তাহলে এটা 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 যোগ করে দিলে টোটালটা পাবি না? পাবি না? তাহলে টোটালটা থেকে এটা কত ভগ্নাংশ সেটা বের করতে পারবি, একই প্রসেস। তারপর কি করবি, 360 ডিগ্রি দিয়ে গুণ করে দিলে কেন্দ্রীয় কোণ পেয়ে যাবি। বুঝে গেছিস? এটা হোমওয়ার্ক দিলাম, এটাও আমি হোমওয়ার্কই দেব, কারণ একই টাইপের অঙ্ক করে আনবে। যে জায়গাটা 1% ডাউট থাকবে নেক্সট ক্লাসে আমি সেটা করিয়ে দেবো, যে এই জায়গাটা করতে গিয়ে অসুবিধা হচ্ছে। এটাও দেখো, একটা মডেল তৈরি করেছি, উপকরণ কেনা, মানে স্কুলে ধর প্রজেক্ট দেয়, তো তো সেই প্রজেক্ট দেওয়ার সময় তোদের অনেক রকমের জিনিস কিনতে হয়। তো দেখ, আর্ট পেপার কিনেছিস 9 টাকা, স্কেচ পেন 12 টাকা, কাঁচি 25 টাকা, রঙিন ফিতে কিনেছিস 6 টাকা, পিচবোর্ড কিনেছিস 8 টাকা। এই উপকরণগুলো তোরা কিনেছিস। উপকরণগুলো দিয়ে একটা তোকে কি করতে হবে, সবার প্রথম ভগ্নাংশটা বের করবি। তাহলে ভগ্নাংশ বের করার জন্য আগে কি করতে হবে, টোটাল। টোটাল, টোটাল যাই পেয়ে গেলি, টোটাল পেয়ে গেলে ভগ্নাংশ বার করতে পারবি। ভগ্নাংশ বেরিয়ে গেলে 360 দিয়ে গুণ করবি, কেন্দ্রীয় কোণ পেয়ে যাবি। তারপর পাইচিত্র এঁকে আনবি। বল আনতে পারবি না? পারবি না? পারবি। এরপর 12টা দেখ কি বলেছে, একটি প্রদর্শনীতে 450 জন দর্শকের পছন্দের চিত্রশিল্পীর তালিকা তৈরি করলো। ডেটাটা একবার দেখে নি। 150, 120, চিন্তামণি কর 80, আর গণেশ পাইন 100। ওকে, এটাও পারবি। এখানে দেখ তোকে যোগ করতেও হচ্ছে না, যোগ করাটা তোকে দিয়ে দিয়েছে। টোটাল কত জন, 450 জন। তো এটা যোগ করে দিয়ে দিয়েছে, যোগ করলে 450ই পাবি। যেটা যোগ করতে হচ্ছিল খাটনি কমিয়ে দিয়েছে। বল বোঝা গেছে না যায়নি? তাহলে এতগুলো হোমওয়ার্ক দিলাম, কিন্তু করে আনতে হবে নেক্সট দিন। এইবার দেখো এখানে 180 জনের একটি দলকে পছন্দের ঋতু জিজ্ঞাসা করে প্রাপ্ত তথ্য নিয়েছিস এবং সেটা দিয়ে একটা পাইচিত্র তৈরি করেছিস। বর্ষাকাল কতজন, 10%। গ্রীষ্মকাল কতজন, 20%। আচ্ছা, শীতকাল 40%, শীতকালটা হবে 40%। শীতকাল তোদের বই অনুযায়ী আমি করাচ্ছি, ঠিক আছে? এটা আমাদের স্লাইড অনুযায়ী আছে। এই জোনগুলো দেখবি না, জোনগুলো তোদেরকে বার করতে হবে, ঠিক আছে? এটা বইতে দেওয়া নেই। দেখ, বর্ষাকাল আছে, আরেকবার মিলিয়ে নে, 10%। শীতকাল 40%, বসন্তকাল 30%, এটা হবে 30। হয়েছে? বসন্তকাল 30%। আর ঠিক আছে, এবার বলছে সবচেয়ে বেশি কোন ঋতু পছন্দ করে, বল কি হবে? সবচেয়ে বেশি কোন ঋতু পছন্দ করে? এখন তো শীতকাল, নাকি রে? ভাল লাগে শীতকাল? শীতকাল ভাল লাগে না? স্যার, কত রকম খাওয়া দাওয়া বলতো শীতকালে।
বসন্তকাল ভালো লাগে, ওকে। তাহলে তুই 30%-এ পড়ছিস, তাই তো? বুঝলাম। তো দেখো, আমাদের সবচেয়ে বেশি জন কোন ঋতু পছন্দ করে এবং কতজন লিখি? শীতকাল পছন্দ করে কতজন, এই কত পার্সেন্ট? 40%। এবার বল কতজন চেয়েছে, কি বলেছে? কতজন চেয়েছে? এই ওটা কেটে দিয়েছি। কতজন চেয়েছে, জন বার করবি কি করে? 40%, তাই তো? 40% মানে কতজন বার করলেই হবে। তাহলে আমাকে একটা কথা বল, পুরো বৃত্তকলাটা কত? 100%। তাহলে 100% মানে কতজন? 100% মানে কতজন? না, 180 জন। টোটালটা, টোটাল কতজন উপস্থিত আছে? 180 জন। তাহলে 100% মানে কতজন? 180 জন। এটা লিখবি কিন্তু, এরকম অ্যারো দিয়ে ছেড়ে দিবি না। 100% মানে 180 জন। তাহলে 1% মানে কতজন? 180/100 জন। আর এখানে কত? 40% দিয়েছে। আচ্ছা, এটা কি আমরা ভগ্নাংশ বলতে পারি? বুঝতে পেরেছিস না পারিস? এটাই কি করব, ভগ্নাংশ বলতে পারিস। যাই হোক, এত কিছু ভাবতে হবে না, ঐকিক নিয়ম করে বার করবি। 40% মানে কতজন? 180/100 গুণ 40, 72 জন। কে বলছিলিস 54 জন না 53 জন? হুম, বুঝতে পেরেছিস? 30% হলেও 53 হবে না, 72 জন। বোঝা গেছে? কিরে, বুঝতে পেরেছিস না পারিসনি? তাহলে সবচেয়ে বেশি এটা হয়ে গেছে সবচেয়ে, আচ্ছা কম জন কোন ঋতু পছন্দ করে? সবচেয়ে কম জন কোন ঋতু পছন্দ করে? বর্ষাকাল। কতজন গ্রীষ্মকাল পছন্দ করে? পারবি করতে বাড়িতে? এই যে এই নিয়মটা শেখালাম, এই নিয়মেই করবি। সবচেয়ে ছোট বৃত্তকলা দ্বারা কোন ঋতু বোঝানো হয়েছে? বল। বর্ষাকাল। এটাই তো সব থেকে ছোট বৃত্তকলা, তাই তো? বৃত্তকলা মানে কি? এই সেন্টার থেকে শুরু করে এই যে এরিয়াটা আছে, এই বলা হচ্ছে কি বৃত্তকলা। সব থেকে কম বৃত্তকলা কোন ঋতু খাচ্ছে? বর্ষাকাল। উত্তর হবে কি? উত্তর কি হবে? বর্ষাকাল। নিজে পাইচিত্র দেখি, আরো দুটি নতুন প্রশ্ন করে উত্তর খুঁজি। নিজেরা নিজেরা দুটো প্রশ্ন বানাবে এবং উত্তর করে। তাহলে পাইচিত্র অধ্যায়টা আজকে আমাদের কি হলো, কমপ্লিট হলো। কারো যদি কোথাও ডাউট থাকে নেক্সট ক্লাসে এসে আমাকে বলতে পারিস, ঠিক আছে? আর যারা অনলাইনে করছিস তারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারিস। তাহলে কি করবো, আমি ডাউটগুলো নেক্সট ক্লাসে বুঝিয়ে দেবো। ওকে? কারো কোথাও ডাউট আছে? আমি এখনো জিজ্ঞাসা করছি, নেই তো? ঠিক আছে।